পুরানো দিনের কথা। এক গ্রামে আলী নামে একজন লোক বাস করত। তার একটি মুদি দোকান ছিল। নিজের আয় দিয়ে কোনো রকমে সে নিজের এবং তার একমাত্র ছেলে হাসানের পেট চালাত। তার ছেলে হাসান ততদিনে যুবক হয়ে উঠেছিল, কিন্তু আলী কখনো হাসানের কাছ থেকে কোনো কাজ করায়নি। হঠাৎ একদিন আলীর মৃত্যু হয়ে গেল। হাসান এই ঘটনায় খুবই বিচলিত হয়ে পড়ল। তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। সে একা বসে ভাবতে লাগল, আব্বা জানো আমাকে এই পৃথিবীতে একা ফেলে চলে গেলেন। তার বাবার এক বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো বাবা, আল্লাহর ইচ্ছা বোধহয় এটাই ছিল। এখন তোমাকেই তোমার বাবার ব্যবসা সামলাতে হবে। হাসান ছিল খুবই বুদ্ধিমান ও জ্ঞানী। সে তার বাবার দোকান সামলাতে শুরু করল, কিন্তু তার দোকানে কোনো গ্রাহক আসত না। একদিন সে ভাবতে লাগল, এভাবে চললে কয়েকদিনের মধ্যেই না খেয়ে মরার মতো অবস্থা হবে। কিছুদিন কেটে গেল। সে ঠিক করল দোকান থেকে জীবিকা নির্বাহ করা কঠিন, তাই সে দোকানটি এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। তারপর সে ভাবল, এই টাকা দিয়ে পাশের শহরে গিয়ে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করব। সে শুনেছিল যে সেই শহরের বেশিরভাগ মানুষ নাকি বোকা, তাই সেখানে গিয়ে ব্যবসা করা উচিত। এই ভেবে সে পাশের রাজ্যের দিকে রওনা হলো। কয়েকদিনের সফরের পর সে একটি বড় শহরে পৌঁছালো। তারপর সে ঠিক করল প্রথমে এখানকার বাজারগুলো ভালো করে দেখে নেওয়া উচিত, তারপর কোনো কাজ শুরু করা যাবে। হাসান বাজারে ঘুরে দেখল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝল এখানে সব কিছু খুবই দামি, আর তার কাছে যে টাকা আছে তা দিয়ে কোনো ব্যবসা শুরু করা সম্ভব নয়। অনেক চিন্তা ভাবনার পর সে একটি অভিনব কৌশল ভাবল। সে বাজারে একটি দোকান ভাড়া নিল এবং দোকানের ওপরে বড় বড় অক্ষরে লিখে দিল, বুদ্ধি বিক্রি হয়। বাজারের কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে তার উপহাস করতে লাগল। তারা বলতে লাগল, বুদ্ধি কি কখনো বিক্রি হয়? কি বোকা লোকেই, কে কিনবে এই বুদ্ধি? লোকজন দোকানের সামনে দাঁড়িয়ে এমন কথাবার্তা বলছিল, কিন্তু হাসান উচ্চস্বরে ডেকে বলতে লাগল, শোনো ভাইয়েরা, আমার কথা শোনো। কখনো না কখনো সবারই বুদ্ধির প্রয়োজন হতে পারে, সে ছোট শিশু হোক বা বৃদ্ধ। আজ তোমরা আমার উপর হাসছো, কিন্তু একদিন এমন আসবে যখন আমি তোমাদের সবাইকে বুদ্ধির জোরে মুগ্ধ করে দেব। আসলে হাসান তার লক্ষ্যে অটল ছিল। লোকজনের উপহাস তার উপর মোটেও প্রভাব ফেলল না। সে একইভাবে ডাকতে থাকল, এমনকি তার দোকানের কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকজন একে অপরকে বলতে লাগল, আজকাল আমাদের শহরে একজন বুদ্ধির ব্যবসায়ী এসেছে। কেউ বলতো, এমন ব্যবসায়ী আমি জীবনে কখনো দেখিনি বা শুনিনি। মজা করে হলেও লোকজন বলতো, যদি কখনো আমার বুদ্ধির প্রয়োজন হয় আমি নিশ্চয়ই তার কাছে যাব। কিছুদিন পর একজন লোক মজা করে হাসানের কাছে এলো। সে হাসানকে পরীক্ষা করতে চাইল। সে বুদ্ধির জিনিস কিনে নিয়ে গেল। এক সপ্তাহে মাত্র 2 দিনারের ব্যবসা হলো, কিন্তু হাসান হতাশ হলো না। সে কোনো চিন্তা না করে মনে মনে ভাবল, একদিন আমার ব্যবসা নিশ্চয়ই চলবে। এই শহরেই একজন ধনী বৃদ্ধ লোক বাস করত, নাম সালে। তার কাছে প্রচুর সম্পদ ছিল, কিন্তু সে ছিল খুবই কৃপণ। তার ছেলের নাম ছিল জামিল, যে ছিল একটু সাদাসিধে মনের। এমন নয় যে সে কিছুই বুঝতো না, তবে খুব বুদ্ধিমানও ছিল না। একদিন সকালে জামিল তার বাড়ির উঠোনে মাটি ফেলতে লাগলো, কারণ আগের দিন তার বাবা তাকে একটু উদাহরণ দিয়ে বলেছিল, বাবা, আমাদের বুদ্ধির চাষ করতে হবে, তবেই আমরা বুদ্ধিমান বলে পরিচিত হব। জামিলকে মাটি ফেলতে দেখে তার বাবা বলল, ওরে নির্বোধ, তুই এটা কি করছিস? জামিল বলল, আব্বাজান, আমি বুদ্ধির চাষ করছি, যাতে আপনি আর আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান হতে পারি। এটা শুনে তার বাবা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, জানি না কবে এর বুদ্ধির চাষ তৈরি হবে। একদিন জামিল কোনো কাজে বাজারে গেল। হাসানের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে দোকানের সাইনবোর্ড পড়ল, বুদ্ধির দোকান। সে থমকে দাঁড়িয়ে ভাবতে লাগল, কেন না গিয়ে জিজ্ঞেস করি, যদি সস্তায় পাওয়া যায় তাহলে নিজের আর আব্বার জন্য প্রচুর বুদ্ধি কিনে নেব। জামিল দোকানে গিয়ে হাসানকে বলল, বলো, বুদ্ধি কত দিনারে দিচ্ছ? হাসান মুচকি হেসে বলল, জনাব, আমি বুদ্ধি ওজন করে দিই না, আপনি যত দামের বুদ্ধি চাইবেন তত দামের দেব। জামিল ভাবতে লাগল, কত দামের কিনব? কিছুই বুঝতে পারছিল না। কোথাও এমন না হয় যে বেশি দামে কিনে ফেলি আর আব্বার বকুনি খেতে হয়। তারপর সে ভাবল, আগে 1 দিনারের বুদ্ধি কিনি,
যদি আব্বা বলেন সস্তায় পাওয়া গেছে তখন আরও কিনব। যেখানে এত বুদ্ধির অভাব, 1 দিনারের বুদ্ধি হয়তো কিছু কাজে লাগবে। জামিল পকেট থেকে 1 দিনার বের করে তৎক্ষণাৎ হাসানের হাতে দিয়ে বলল, নাও ভাই, এখনের জন্য আমাকে 1 দিনারের বুদ্ধি দাও, প্রয়োজন হলে পরে আরও নিয়ে যাব। হাসান বলল, ঠিক আছে, আপনি যেমন মনে করেন। সে 1 দিনার পকেটে রেখে একটি কাগজ বের করে জামিলের দিকে এগিয়ে দিল। জামিল কাগজটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে সে ভাবতে লাগলো, এবার তো কেল্লা ফতে। আব্বাকে যখন বলবো যে আমি মাত্র 1 দিনারে বুদ্ধি কিনে কত বুদ্ধিমানের কাজ করেছি, তিনি কত খুশি হবেন। বাড়ি পৌঁছে সে তৎক্ষণাৎ তার বাবার কাছে গিয়ে বলল, আব্বা যান, দেখুন আমি 1 দিনারের বুদ্ধি কিনে এনেছি। এমন করুন, অর্ধেক বুদ্ধি আপনি রাখুন আর অর্ধেক আমাকে দিন। বৃদ্ধ সালেহ অবাক হয়ে বলল, কি বললি? বুদ্ধি কিনেছিস? দেখি এদিকে। কাগজে লেখা ছিল, দুজন মানুষ যখন পরস্পরের সঙ্গে ঝগড়া করছে তখন দাঁড়িয়ে তাদের দেখা বুদ্ধিমানের কাজ নয়। এটা পড়ে সালে রাগে লাল হয়ে গেল। বলল, ওরে নির্বোধ নিকম্মা, তুই 1 দিনার ফেলে দিলি? এটা তো শিশুও জানে যে অন্যের ঝগড়া দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। নিজের নির্বোধ ছেলেকে মারধর ও বকাঝকার পর সে রাগে ভরে হাসানের দোকানে গিয়ে চিৎকার করে বলল, ওরে বেঈমান, তুই আমার ছেলেকে বোকা ভেবে ঠকিয়েছিস। আমার টাকা ফেরত দে, নইলে আমি সিপাহীদের খবর দেব। হাসান খুব ধৈর্যের সঙ্গে বলল, জনাব, আপনি বিনা কারণে রাগ করছেন। আপনার ছেলে নিজের ইচ্ছায় বুদ্ধি কিনেছে। তবুও যদি আপনি চান, আমার কাগজ ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারেন। সালে তৎক্ষণাৎ কাগজটি বের করে রাগে বলল, নাও, ধরো তোমার কাগজ আর আমার টাকা ফেরত দাও। হাসান টাকা ফেরত দিল আর সালে বাড়ির দিকে রওনা হলো। এই রাজ্যের আমিরের 2 জন স্ত্রী ছিল। একদিন তাদের 2 জনের দাসী বাজারে ফল ও সবজি কিনতে গেল। তাদের একজন দাসী একটি দোকানে গিয়ে বলল, এই তরমুজ কত সবুজ আর পাকা, রানী এটা খেয়ে খুব খুশি হবেন। আমি প্রথমে এটাই কিনব। সে দোকানদারকে জিজ্ঞেস করল, এই তরমুজ কত দাম? দোকানদার বলল, মাত্র 2 দিনার বোন। দাসী বলল, ঠিক আছে, আমাকে এটা দিন। কিন্তু দোকানদার টাকা নিয়ে তরমুজ দেওয়ার সময় দ্বিতীয় দাসীর চোখ পড়ল তরমুজটির উপর। সে তৎক্ষণাৎ বলল, থামো ভাই, এই তরমুজ আমাকে দাও। দোকানদার কিছু বলার আগেই দ্বিতীয় দাসী 3 দিনার তার হাতে দিয়ে দিল। প্রথম দাসী তীক্ষ্ণ স্বরে বলল, এটা কি কথা? আমি আগে এসেছি আর কথাও আমার আগে হয়েছে, তাই নাও এই 2 দিনার আর আমাকে তরমুজটা দাও। দ্বিতীয় দাসী বলল, এটা হতে পারে না, আমি তোমার আগেই টাকা দিয়ে দিয়েছি, এখনই তরমুজ আমার। দোকানদার ভাবতে লাগলো, এখন কি করি? এটা তো বেশ জটিল সমস্যা হয়ে গেল। ইতিমধ্যে 2 দাসী পরস্পরের সঙ্গে ঝগড়া শুরু করল। মনে হচ্ছিল ব্যাপারটা মারামারি পর্যন্ত গড়াতে পারে, কারণ সবাই জানত 2 রানীর মধ্যে বনিবনা নেই, তাই তাদের দাসীদের মধ্যে কিভাবে বনিবনা হবে। দোকানদার ভাবল, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। 2 দাসী পরস্পরের সঙ্গে ঝগড়া করতে লাগল। এমন সময়ে সালেহের ছেলে জামিল বাজার দিয়ে যাচ্ছিল। সে 2 নারীকে ঝগড়া করতে দেখে ভাবতে লাগল, এরা 2 জন কেন ঝগড়া করছে? দেখি গিয়ে কি ব্যাপার। জামিল তো সাদাসিধে ছিলই। সে তাদের কাছে গিয়ে দাঁড়ালো এবং তাদের কথা শুনতে লাগল। 2 জনেরই চোখ পড়ল জামিলের উপর। তারা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল, শোনো ভাই, তুমি আমার সাক্ষী। এই মহিলা বাজারে আমার অপমান করেছে, তুমি এর সাক্ষ্য দেবে। দ্বিতীয় দাসী বলল, ভাই, তুমি আমারও সাক্ষী। আল্লাহর কসম, রানী সাহেবার সামনে তুমি সব সত্যি বলবে। নির্বোধ জামিল কিছুই না বুঝে শুধু মাথা নেড়ে চলে গেল। এখন জামিল বড় মুশকিলে পড়ল। সে না এদিকের রইল না ওদিকের। সে ভাবতে লাগলো কার পক্ষে সাক্ষ্য দেবে। বাবা ছেলে মিলে ঠিক করল, এখন শুধু একজনের কাছেই পরামর্শ নিতে হবে, আর তিনি হলেন হাসান, যিনি বুদ্ধির ব্যবসায়ী। কারণ হাসান যে বুদ্ধি আগে দিয়েছিল সেই ভুলটাই তো জামিল করেছে। তাই সালেহ ও তার ছেলে জামিল হাসানের দোকানে গিয়ে পুরো ঘটনা খুলে বলল। হাসান বলল, পরামর্শ তো দেবই, তবে এবার এর ফি হবে 10 দিনার। সালেহ তৎক্ষণাৎ বলল, আমি রাজি, এই নাও 10 দিনার। হাসান জামিলের দিকে তাকিয়ে বলল, শোন, আমিরের দরবারে পাগল হয়ে যা। যখন তোকে কিছু জিজ্ঞেস করা হবে তখন উল্টো পাল্টা কথা বলতে থাক।
অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাক। এই কথা জামিল মেনে নিল আর তার বাবাও সম্মত হলো। এরপর বাবা ছেলে খুশি মনে বাড়ি ফিরে গেল। পরের দিন জামিলকে দরবারে তলব করা হলো। আমির জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই জামিল, তুই কি বলতে পারিস এই দুই দাসীর মধ্যে ঝগড়া কি নিয়ে হয়েছে আর দোষীকে? জামিল অভিনয় করে বলল, আমির সালামত, এমন করুন, এই দুজনকে এখনই ডেকে আনুন, তখন আপনি নিজেই বুঝে যাবেন কার দোষ। এই বলে সে জোরে জোরে হাসতে লাগলো এবং এমন অদ্ভুত কথাবার্তা বলতে লাগলো যে সবাই হেসে উঠল। এই উদ্ভট কথা শুনে আমির ভাবতে লাগলেন, এ তো আমার কাছে পাগল মনে হচ্ছে, এ কি সাক্ষ্য দেবে? তাই তিনি হুকুম দিলেন, একে তৎক্ষণাৎ দরবার থেকে বের করে দাও। এভাবে জামিল আরেকবার বেঁচে গেল। কিন্তু এখন তার বাবা সালেহের আরেকটা চিন্তা হলো। সে ভাবতে লাগলো, যদি কোনোদিন আমির জানতে পারেন যে আমার ছেলে আসলে পাগল নয়, বরং ইচ্ছেকৃতভাবে পাগলামির নাটক করেছে, তাহলে পরিণাম খুব খারাপ হবে। সে মনে মনে বলল, এই বুদ্ধির কথা আমি তো ভাবিনি। সালেহ দুঃখ করে বলল, চলো আমরা আবার সেই বুদ্ধির ব্যবসায়ী হাসানের কাছে যাই। তাই তারা আবার হাসানের কাছে গিয়ে মনের সন্দেহ প্রকাশ করল। তুমি কি আমাদের এই মুশকিল থেকে বাঁচার কোনো উপায় বলতে পারো? হাসান গম্ভীরভাবে বলল, হ্যাঁ অবশ্যই বলতে পারি, তবে এবার ফি হবে পুরো 200 দিনার। সালেহ অবাক হয়ে বলল, 200 দিনার? ভাই কিছু কম করো। কিন্তু হাসান কোনোভাবেই 1 দিনারও কম করতে রাজি হলো না, যতই অনুরোধ করা হোক। সালেহের আর কোনো উপায় না দেখে সে বাধ্য হয়ে 200 দিনারের থলে তার সামনে রাখল এবং বলল, নাও ভাই, এটা রাখো, এখন আমাদের এই মুশকিল থেকে বাঁচার কোনো বুদ্ধি দাও। হাসান মুচকি হেসে বলল, নিশ্চয়ই দেব, শুধু একটু ধৈর্য ধরো, ব্যাপারটা একটু ঠান্ডা হোক, তারপর কোনো একদিন আমিরের কাছে গিয়ে সব কিছু সত্যি সত্যি বলে দিও। তুমি সত্য বলে সব মুশকিল থেকে মুক্তি পাবে। এটা শুনে বাবা ছেলে দুজনেই ভাবতে লাগলো, কিন্তু সালেহ মনে মনে বলল, নিশ্চয়ই হাসান কিছু ভেবেচিন্তেই এটা বলেছে। তার বুদ্ধির দোকান এখন তো খুব বিখ্যাত হয়ে গেছে, লোকজন ছুটে ছুটে তার কাছে পরামর্শ নিতে আসে। অবশেষে সালেহ বলল, ঠিক আছে হাসানজি, যেমন বলেছেন তেমনই করব। এরপর বাবা ছেলে নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গেল। 2 মাস পর একদিন সুযোগ দেখে জামিল আমিরের দরবারে হাজির হলো এবং ভয়ে ভয়ে তাকে সব সত্যি বলে দিল। আমির খুশি হয়ে বললেন, তোর বুদ্ধির জন্য আমরা খুব খুশি হয়েছি। নিশ্চয়ই তুই যদি সেদিন পাগলামির নাটক না করতিস, তাহলে কোনো এক রানীর রাগের শিকার হতিস। যা, আমরা তোকে মাফ করে দিয়েছি। জামিল যখন দেখল আমির রাজি ও খুশি, তখন সে হাসানের কথাও সব খুলে বলল। আমির শুনে বললেন, যদি তোর শেষ কথা সত্যি হয়, তাহলে সেই লোকটি নিশ্চয়ই খুব বুদ্ধিমান। আমরাও তার কাছ থেকে বুদ্ধি কিনব। এখন তুই যেতে পারিস। পরের দিনই আমির হাসানকে দরবারে তলব করলেন। হাসান হাজির হলে আমির বললেন, শোন হাসান, বুদ্ধির ব্যবসায়ী, তোর খুব নাম শুনেছি, তুই কি আমাকে বুদ্ধি বিক্রি করতে পারিস? হাসান বিনা দ্বিধায় বলল, অবশ্যই আলম্পনা, তবে দাম হবে 20,000 দিনার। আমির তৎক্ষণাৎ খাজানকে হুকুম দিলেন হাসানকে 20,000 দিনারের থলে দিয়ে দিতে। হাসান যখন দিনারে ভরা থলে পেল, তখন সে একটি কাগজে কিছু লিখে আমিরের দিকে এগিয়ে দিল। কাগজে লেখা ছিল, ভেবেচিন্তে ও ভালোভাবে বিবেচনা না করে কোনো কাজ করবে না। আমির বললেন, বাহ, খুব চমৎকার, আমরা তোর দেওয়া বুদ্ধিতে খুব খুশি হয়েছি। হে হাসান, প্রয়োজন হলে আমরা তোর কাছ থেকে আরও বুদ্ধি কিনব। এখন তুই যেতে পারিস। আমির হাসানের দেওয়া সেই উপদেশ একটি কাগজে লিখে তার বালিশের পাশে রাখলেন। তিনি বারবার সেটা দেখতেন আর বলতেন, বাহ, কি অসাধারণ বুদ্ধির কথা বলেছে এই লোক। কিছুদিন পর হঠাৎ আমির অসুস্থ হয়ে পড়লেন। এই সুযোগে মন্ত্রী, যে অনেক দিন ধরে আমিরকে হটানোর চক্রান্ত করছিল, তাকে এটা বড় সুযোগ মনে হলো। তাই সে লোভ দেখিয়ে রাজকীয় হেকিমকে নিজের পক্ষে নিল। একদিন সে বিষ মেশানো ওষুধ তৈরি করিয়ে হেকিমকে আমিরের কাছে পাঠালো। হেকিম আমিরের সামনে গিয়ে বলল, আলম্পনা, এই বিশেষ ওষুধটি পান করুন। আমার পূর্ণ বিশ্বাস এটা খেলে আপনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবেন। আমির ওষুধের দিকে তাকালেন। হঠাৎ কি মনে করে হাসানের সেই উপদেশ মনে পড়ল, ভেবে চিন্তে কোনো কাজ করবে না আর কারো কথায় তৎক্ষণাৎ বিশ্বাস করবে না। এটা মনে পড়তেই আমির থেমে গেলেন। তিনি ওষুধটি ভালোভাবে দেখতে লাগলেন এবং কিছুক্ষণ ভাবতে লাগলেন। তারপর তার দৃষ্টি পড়ল হেকিমের উপর
হেকিম আমিরের এমন গভীর দৃষ্টি দেখে ঘাবড়ে গেল, তার মুখের রং উড়ে গেল এবং সে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে লাগল। বলল, আমির, আমাকে মাফ করুন, আমার কোনো দোষ নেই। আমি মন্ত্রীর চাপে পড়ে গিয়েছিলাম, তার কথায় আমি আপনার ওষুধে বিষ মিশিয়েছি। আমির ভাবতে লাগলেন, এটা কি সেই বুদ্ধি যা হাসান আমাকে দিয়েছিল আর যা আজ আমার প্রাণ বাঁচিয়েছে? তিনি তৎক্ষণাৎ মন্ত্রীকে তলব করলেন। মন্ত্রী হাজির হয়ে ভীতকণ্ঠে বলল, আলমপনা, আমার কথা শুনুন, আমি কিছুই করিনি। আমির গম্ভীর কণ্ঠে বললেন, আমরা তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু মন্ত্রী সাহেব, তোমার চেহারায় তো রোগের লক্ষণ দেখা যাচ্ছে। এই করো, আমাদের রাজকীয় হেকিম যে ঔষধ তৈরি করেছে তুমি সেটা পান করো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মন্ত্রীর মুখের রং উড়ে গেল। সে তৎক্ষণাৎ বুঝল তার চক্রান্ত ধরা পড়ে গেছে। সে আমিরের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। আমাকে মাফ করুন, আমার থেকে বড় ভুল হয়ে গেছে। আমিরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ হেকিম ও মন্ত্রীকে আজীবন কারাগারে পাঠালেন এবং হাসানকে নিজের বিশেষ উপদেষ্টা হিসাবে রাখলেন।